মডিফাই গাড়ি কেন রাখতে পারছে রয়্যাল এনফিল্ড আছে 3,05,000, 3,40,000, 4,10,000 মানে কি কেমনে ভাই কথা হয়েছে কথা হয়েছে ভাই আপনি আনন্দ পাইব গেছে মানে জামান করতে আপনার গাড়ি Hey, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাইক ট্রাভেল। আজ কথা বলবো রয়্যাল এনফিল্ড নিয়ে। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের মাটিতে চলে এসেছে। জেনে নেওয়া যাক রয়্যাল এনফিল্ডের খারাপ এবং ভালো দিকগুলি। রয়্যাল এনফিল্ড কিন্তু ভারতীয় অনেক পুরনো একটি কোম্পানি। বাংলাদেশের সকলের মাথায় এখন একটাই চিন্তা, একটা রয়্যাল এনফিল্ড কিনতে হবে। ছোট বড় সকলেরই একটাই মাথায় এই চিন্তা, হায়ার সিসি। বাট প্রকৃত সত্য কথা হচ্ছে হায়ার সিসি হলেও এই বাইকে রয়েছে নানা রকম সমস্যা আর কিছু কিছু সুবিধার দিক থেকে বিবেচনা করলে আসলে এখন আমি বুঝতেছি না যে আসলে 300 সিসির উপরে যে বাইক তার কি এমন সুবিধা থাকতে পারে। ইন্ডিয়াতে একটি মুভি লঞ্চ হয়েছিল, মুভিটির নাম ছিল কবির সিং, আর সেই মুভিতে এই রয়্যাল এনফিল্ড বাইকটি সর্বপ্রথম দেখা যায়। আর তারপর থেকে বাংলাদেশ, ইন্ডিয়া এবং অন্য দেশগুলোতে প্রচুর পরিমাণ ক্রেজ তৈরি হয় যে রয়্যাল এনফিল্ড নামের একটা বাইক আছে। এর আগে আসলে অনেকেই জানতো না যে এই বাইকটা এই সেগমেন্টে, এই সিসিতে এই ধরনের একটা বাইক রয়েছে। তো যাই হোক, এই বাইকটি অফিসিয়ালি আসলে কি কি দিচ্ছে আর কি কি দিচ্ছে না সেই বিষয়গুলি জেনে নেই। ভারতীয় স্বাধীনতা আইন 1947-এর পর নতুন সরকার দেশের সীমানা টহল দেওয়ার জন্য উপযুক্ত মোটরসাইকেলের সন্ধান করেছিলেন এই বাইকটি। 1952 সালে রয়্যাল এনফিল্ড বুলেটকে এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত বাইক হিসেবে নির্বাচিত করা হয়। 1954 সালে সরকার 350 সিসি মডেলের 800 ইউনিট অর্ডার করে। 1955 সালে রেড রিচ কোম্পানির ভারতের মাদ্রাজ মোটরসাইকেলের সাথে অংশীদারিত্ব করে এনফিল্ড ইন্ডিয়ায় গঠন করে, যেখানে মাদ্রাজে বর্তমানে চেন্নাই তৈরি করছে এই রয়্যাল এনফিল্ড বাইকটি। তো যাই হোক, অফিসিয়ালি আসলে এই বাইকের পুরনো হিস্টোরি, ইতিহাস সবকিছু আমরা জেনে নিলাম। এবার বর্তমান সময়ের বর্তমান উপযোগী যে বিষয়গুলি রয়েছে সেগুলি আমরা জেনে নিই। এই বাইকটিতে প্রচুর পরিমাণ আপডেটেশন রয়েছে। আসলে সেই আমলে যে বাইকগুলি ছিল সেই বাইকগুলির সাথে এখনকার বাইকের সাথে তুলনা করলে হবে না, কারণ এই বাইকে এখন ডুয়েল চ্যানেল ABS রয়েছে এর সুন্দর লুকস এবং কালার এবং বিভিন্ন রকমের সেগমেন্ট, বিভিন্ন রকমের সিসি। আর বাইকের মাইলেজ সম্পর্কে যদি বলি তাহলে এই বাইকের মাইলেজ অ্যাভারেজ 30 থেকে 35 কোম্পানি ক্লেম করছে, বাট আমার কাছে যেটা মনে হয় আসলে 30-35 হয়তো হবে না, হয়তো 25-30 হবে। তো যারা আসলে রয়্যাল এনফিল্ড বাইকটি নিতে চায় বা নিবেন, তারা আসলে রয়্যাল লাইফ লিড করেন এবং তারা ওইভাবেই চিন্তা করেন যে বাইকটি অনেক শখের থাকবে, বাইকটি মাঝে মাঝে রাইড করা হবে, বাইকটি নিয়ে আসলে ওই রকম একটা যে চিন্তা ভাবনা যে প্রতিনিয়ত এই কাজে ব্যবহৃত করি আমরা যে বাইকগুলো, সেই রকম চিন্তা ভাবনা আসলে করলে কাজ হবে না। আর বাংলাদেশের তেলের যে দাম, সেই ক্ষেত্রে 30-35 মাইলেজ হইলে একটা বাইক আসলেই রাইড করা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। সো এখন আসেন ডাইরেক্ট বাইকটা নিয়ে সমালোচনা এবং আলোচনা করব। সমালোচনার ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে এই বাইকটি বাংলাদেশের রাস্তার ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। আপনারা যারা চিন্তা করেন 300 সিসির বাইক, 350 সিসির বাইক মনে হচ্ছে টপ স্পিড R15-কে ছাড়িয়ে যাবে, GSX-R-কে ছাড়িয়ে যাবে, এরকমটা চিন্তা করলে একদমই ভুল ধারণা। কারণ 350 সিসি হলেও এই বাইকটা টর্কের জন্য বেস্ট, কিন্তু টপের জন্য মোটেই বেস্ট নয়। 4 লক্ষ টাকা দিয়ে একটি বাইক কেনার পরেও যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে একটি পুরনো আমলের হেডলাইট, যেখানে আসলে প্রজেকশন লাইট হিসেবে ব্যবহার করা হয়নি। আলোর সংক্ষিপ্ততা অবশ্যই থাকবে। সব মিলিয়ে যেটা বলতে হবে, আসলে সবার পছন্দ সমান নয়। যার রয়্যাল লাইফ পছন্দ, রয়্যাল এনফিল্ড পছন্দ, তিনি অবশ্যই রয়্যাল এনফিল্ড ব্যবহার করবেন। যার কাছে অন্য বাইক পছন্দ, সে অন্য বাইক ইউজ করবেন, এটাই সবচেয়ে বড় কথা। তো মূলত আসলে রয়্যাল এনফিল্ড নিয়ে অনেক কথা, অনেক আলোচনা, অনেক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। যেহেতু হায়ার সিসি বাইক এই প্রথম আসা শুরু হয়েছে, সেক্ষেত্রে আসলে বাইক নিয়ে একটু আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের প্রত্যেক বাইক ইউজারদেরকে একটা জিনিস বুঝতে হবে যে হুট করেই স্রোতের মুখে পড়ে একটা ডিসিশন নেওয়া যাবে না, কারণ একটা বাইক নিয়ে ফেললে সেই বাইকটাকে আবার রিসেল করে আবার নতুন করে বাইক চেঞ্জ করা একটা ক্রিটিক্যাল বিষয়। তো সবাই চিন্তা ভাবনা করে আপনার পছন্দের বাইকটি ক্রয় করবেন, এটাই আমি আশা করছি।
টাকার নোট ছিল, খুচরা নাই, তাই ভালো লাগে নাই, মানে ওরা ট্রেজার দেখে ভালো লাগলো, অনেস্টলি ভালো লাগলো। হ্যাঁ, আমার কাছে 500 টাকা ভাঙতি নাই, তো এই জন্য উনি টাকাই রাখে না। তো আসলে 10 টাকা টোল দিতে হয়, তারপরে উনি যে রাখে নাই, অনেকে এটা লেস করে না বা অনেকে এটা ছাড় দেয় না। খুলনাতে যাওয়ার আগে খুলনার যে ব্রিজ আছে, এখানে হচ্ছে আপনার খুলনার যে রূপসার একটা ইয়া ছিল আগে, ফেরি ছিল, ফেরিঘাট ছিল। তো এই ফেরিটা এখন না থাকার কারণে হচ্ছে যে মানে ফেরিটা এখন নাই, এখন ব্রিজটা ব্যবহার হয়। আর এই ব্রিজের চারি সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার দোকান রয়েছে। রাতের বেলা আসলে বাইক রাখার জায়গা হয় না, অনেক লম্বা স্পেস জুড়ে অনেক লোকেই মানে এখানে আসেন, আড্ডা দেয়। ইভেন আমি নিজেও আসছি, অনেকবার আসি, যখনই আমি এদিকে আসি তখনই আমি এই জায়গাটাতে আসি। আর বিশেষ করে এখানে টং দোকানের চা গুলা অসাধারণ, ওয়াও লাগে। আপনি কখনো যদি খুলনাতে আসেন তাহলে অবশ্যই খুলনা ব্রিজের একদম নিচে, খুলনা শহরের অপোজিটে আসতে হবে আপনাকে, যেখানে টোল দেয়। তো এখানে আসলে আপনি দেখতে পাবেন অনেক টং দোকান রয়েছে, তো অবশ্যই ঘুরে যাবেন। রয়্যাল এনফিল্ডকে নিয়ে কথা বলতে বলতে চলে এলাম আমি আমার প্রয়োজনীয় একটা জিনিস কেনবার জন্য, সেটা হচ্ছে ইন্টারকপ হেলমেটের মধ্যে ইউজ করার জন্য। যখন আমরা বাইকে ট্যুর দিই তখন অনেকের সাথে কন্ট্যাক্ট করতে হয়। তো এটি হচ্ছে খুলনা বাইকওয়ালাতে আসছি এবং এইখানে একটা M2 আছে, তো এটা দেখব। হেলমেটের সঙ্গে যেটা ব্যবহার করে মেবি, না আমি শিওর না কোনটা। এমটি ব্র্যান্ডের হেলমেট কিনলে পরে হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট করে সেক্ষেত্রে কি হবে? আপনার 1 বছর পর্যন্ত, হ্যাঁ, যদি কেউ এইটা পরে অবস্থায় 1 বছরের ভিতর যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, এখন অ্যাক্সিডেন্টের একটা মানে ব্যক্তি আছে বা একটা ধাপ আছে, 40,000 টাকা পর্যন্ত মারা গেলে। হ্যাঁ, যদি হাত পা ভাঙে তার একটা ধাপ আছে 20-25,000, হাত পা ছেলে গেলে 5,000 7,000 পর্যন্ত। কিন্তু একটা এমবিবিএস ডাক্তারে দেখাইতে হবে, দেখাই সেটা একটা স্লিপ দিতে মানে রেখে দিতে হবে, এবং প্রেসক্রাইব করতে হবে। এই এমটি কোম্পানি এসে আপনাদের দেখে আপনাদের কাছে টাকাটা দিবে যে আপনি কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন সে অনুযায়ী। আপনি যদি মারা যান তো সেক্ষেত্রে 40,000 টাকা আপনার ফ্যামিলিকে দিবে। তো এমটির হেলমেট আসলে আমি আমার এটা কেনা দরকার, যখন 40,000 টাকার দরকার পড়বে তখন আসলে অ্যাক্সিডেন্ট করলে মোটামুটি ফ্যামিলি পেয়ে যাবে। সো আমার ইন্টারকম কেনা শেষ, আমি এখন 1 কাপ চা খাবো, চলে এলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে 1 কাপ চা খাবার পর আমি এখান থেকে চলে যাব একটা স্টিকার করে সেই দোকানে। ওখানে গিয়ে আমি আমার বাইকের সামনে বাইক ড্রাইভার স্টিকারটি করাবো। সো চায়ের সাথে সুন্দর বিকেল উপভোগ করলাম, এখন সরাসরি চলে যাব স্টিকারটা করাতে। অনেক শৌখিনতার সাথে স্বচ্ছতার সাথে আমার স্টিকারটি করে দিল, আর অনেক সুন্দরভাবে আমার বাইকের সাথে অ্যাডজাস্ট হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পুরাতন যারা রয়েছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।